বিভিন্ন দাবি দাবা নিয়ে এক সাংবাদিক সম্মেলন করেন সারা ভারত কৃষক সভা রাজ্য কমিটির সম্পাদক পবিত্র কর। 2020 থেকে 2021 সালের বাজেটে কৃষকদের জন্য বণ্টন করা হয়েছিল 1,34,349 টাকা। 2021 থেকে 2022 বাজেটে তা কমে দাঁড়িয়েছে 1,22,961 টাকা। বিগত বাজেটের থেকে 8% হ্রাস পেয়েছে বণ্টন ব্যবস্থা। কৃষকদের করুণ অবস্থায় এই বাজেটে কৃষক এবং কৃষি ব্যবস্থার উপর প্রভাব পড়বে বলে মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে প্রকাশ করলেন সারা ভারত কৃষক সভা রাজ্য কমিটির সম্পাদক পবিত্র কর। তিনি বলেন, এই বাজেটের আগে সরকারের কাছে দাবি জানানো হয়েছে অতিমারী পরিস্থিতির মধ্যে আয়কর প্রদান করে না সেই সব পরিবারকে বিনামূল্যে 10 কেজি করে প্রতি মাসে চাল প্রদান করার জন্য, কিন্তু বাজেটে এর কোনো উল্লেখ নেই। রেগার কাজ 200 দিন করার দাবি জানানো হলেও রেগার বরাদ্দ বৃদ্ধি করা হয়নি। এতে প্রশ্ন এটা সম্পূর্ণ কৃষি বিরোধী এবং কৃষি বিরোধী বাজেটে কোনো জায়গায় কৃষকদের প্রতি সহানুভূতিশীল এর উল্লেখ নেই। কৃষকদের জন্য এই বাজেট বঞ্চনার বাজেট বলে আখ্যায়িত করলেন না তিনি। আমাদের রাজ্যে তো কিছুই আমরা পাইনি এবং আমাদের রাজ্যের কৃষির অবস্থা সবচেয়ে খারাপ। আজকে সমস্ত স্কিম সরকার উঠিয়ে নিয়ে গেছে বলে সেই জায়গায় দাঁড়িয়ে সরকার তো বাজেটও করার জন্য উদ্যোগ নিচ্ছে না, অ্যাসেম্বলি ডাকবে বলছে কিন্তু করছে না। বলে আমরা বলবো যে মুখ্যমন্ত্রী কিসের তথ্যতে, অর্থমন্ত্রী কিসের তথ্যতে বলেন এটা নাকি যুগান্তরকারী বাজেট। আমরা তথ্য প্রমাণ দিয়ে দেখিয়ে দিয়েছি এই বাজেট গ্রামীণ জনগণ, কৃষক তাদের প্রতি একটা বঞ্চনার দলিল হিসাবে নির্দিষ্ট হয়ে রইল। ওভারঅল যদি পার্সেন্টেজ বলেন যে ত্রিপুরা প্রাপ্তিতে কতটুকু এই বাজেটের ফলে ত্রিপুরা আলাদা করে প্রাপ্তি না, ত্রিপুরার জন্য কোনো স্কিম নেই। আমরা যেটা বলছি কিন্তু স্কিম থাকতে হয়, বাজেটে কেন্দ্রীয় বাজেটে স্কিম থাকতে হয়, কোনো স্কিম তো ত্রিপুরার নেই। এখন শুধু পশ্চিমবাংলা, এই আসাম যেহেতু নির্বাচন আছে তাদের জন্য কিছু স্কিম সেখানে দেওয়া হয়েছে, অন্য কোনো স্কিম তো সেখানে নতুন বাজেটে কৃষি সামগ্রীর মূল্য কি হ্রাস পাবে? বৃদ্ধি পাবে এবং কৃষি একেবারে মুক্ত হয়ে পড়বে। এটা একেবারেই কোনো মূল্য নেই যেটা বাজেটের মধ্যে দিয়ে প্রতিফলিত হয়েছে। সম্পূর্ণভাবে কৃষক বিরোধী এবং গ্রামের মানুষের বিরুদ্ধে। অথচ এই গ্রাম হলো মানুষের অন্ন জোগাড় দেয়। আমার শুধু অন্ন না, এই সেখানে এনভায়রনমেন্ট সেক্টর এটাও অপেক্ষিত আছে। ফলে এই জায়গা দাঁড়িয়ে আমরা বলবো যে এই বাজেটের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করছি এবং এই বাজেটের বিরুদ্ধে আমরা আগামী দিনে রাস্তায় নেমে এই প্রতিবাদ আমরা সংগঠিত করব। এই হলো আমাদের সংক্ষেপে আছে। আমরা আপনাদের কাছে আমাদের ছিলেন সারা ভারত কৃষক সভা রাজ্য কমিটির নেতৃত্ব রতন দাস। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। 32তম সড়ক সুরক্ষা মাস 2021 উপলক্ষে সড়ক সুরক্ষার উপর রাজ্যভিত্তিক সেমিনার অনুষ্ঠিত হয় মঙ্গলবার। 32তম সড়ক সুরক্ষা মাস 2021 উপলক্ষে সড়ক সুরক্ষার উপর রাজ্যভিত্তিক সেমিনার অনুষ্ঠিত হয় মঙ্গলবার। রাজধানী প্রজ্ঞাভবনে এই সেমিনার অনুষ্ঠিত হয়। পরিবহন দপ্তরের উদ্যোগে আয়োজিত এই সেমিনারে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য সচিব মনোজ কুমার, পরিবহন দপ্তরের প্রধান সচিব শ্রীরাম তরুণীকান্ত, রাজ্য পুলিশের মহানির্দেশক BS যাদব সহ অন্যান্যরা। প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে সেমিনারের সূচনা করেন রাজ্যের মুখ্য সচিব মনোজ কুমার। বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে এই সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে আলোচনা করতে গিয়ে বক্তারা এই সেমিনারের গুরুত্ব ও সড়ক সুরক্ষার বিভিন্ন দিকগুলি তুলে ধরেন। পাশাপাশি সড়ক সুরক্ষার বিষয়ে মানুষকে সচেতন করার ক্ষেত্রে কি কি পদক্ষেপ গ্রহণ করা যায় তা তুলে ধরেন। कदम उठाया है, मुझे किसी कारणवश जल्दी जाना पड़ेगा, इसकी वजह से मैं कोई प्रोग्राम नहीं रह पाऊंगा। आदरणीय श्री मनोज कुमार जी, मुख्य सचिव त्रिपुरा, अधिकारीगण, मंच पे उपस्थित सीनियर ऑफिसर, मीडिया के बंधु साथी, इस वर्ष से भारत सरकार ने जो रोड सेफ्टी वीक हम मनाया करते थे हर साल, उसकी जगह रोड एक्सीडेंट्स की गंभीरता को देखते हुए रोड सेफ्टी मंथ इस वर्ष से मनाना शुरू किया है। थोड़ा मैं डाटा आपसे शेयर करना चाहूँगा क्योंकि समस्या गंभीर है। डाटा थोड़ा नीरस भी होता है। मैं निवेदन करता हूँ कि कुछ पलों के लिए आपके
मन की एकाग्रता को मुझे समर्पित करें। एनसीआरबी के डाटा के अनुसार भारत में प्रति वर्ष 5.5 से 6 लाख के बीच में मौतें होती हैं और उनमें मुख्य कारण जो है वो सड़क दुर्घटना है, उसके बाद सुसाइड्स है। चूंकि सड़क दुर्घटना मुख्य कारण, इसलिए सभी विभागों को इसे प्राथमिकता देनी होगी। एक अध्ययन के अनुसार जो टोटल व्हीकल हैं वर्ल्ड में हमारा 3% से कम है, लेकिन जो वर्ल्ड में एक्सीडेंट्स की वजह से डेथ होती हैं वो 12% है, जो कि निश्चय ही एक चिंता का विषय है। भारतीय सड़कों में हर दिन औसतन 415 मौतें होती हैं। वर्ष 2020 में सड़क दुर्घटनाओं में 1.5 लाख से ज़्यादा लोगों ने अपनी जान गंवाई है। अनेक लोग घायल भी हुए हैं और काफ़ी लोग अपंग भी हो गए हैं। सड़कों पे होने वाले इन एक्सीडेंट्स में जो डेथ होती है वो लगभग 18 से 45 वर्ष का जो आयु वर्ग है उसका ज़्यादा परसेंटेज है। और जो लोग अपने घरों से बाहर निकलते हैं, या तो वो परिवार के लिए रोजी रोटी कमाने जाते हैं या अध्ययन करने जाते हैं या कोई और आवश्यक काम करते हैं, और ज़्यादा देखा गया कि ये लोग परिवार के एकमात्र कमाने वाले सदस्य होते हैं। इनका टोटल आप कंट्रीब्यूशन देखें तो जीडीपी में बहुत अहम योगदान होता है, और जो डैमेज है एसेट्स को लेकर के या जो सरकार को उन्हें कंपनसेशन देना होता है, अगर उसको आंका जाए तो अरबों में जाता है। पिछले वर्ष अकेले वेस्ट डिस्ट्रिक्ट में जो मोटर एक्सीडेंट्स में क्लेम दिए गए हैं वो 2.5 करोड़ है, अकेला एक वेस्ट डिस्ट्रिक्ट का। त्रिपुरा हमारा छोटा सा स्टेट है, पूरे अगर हम पूरे देश को देखें तो कितना बड़ा संख्या होगी, ये आप अनुमान लगा सकते हैं। त्रिपुरा में भी सड़क दुर्घटनाएं चिंता का विषय, क्योंकि 2018 में यहाँ 211 व्यक्तियों की मौत हुई है, 2019 में 239 की, और 2020 में जबकि कोविड था, काफ़ी रेस्ट्रिक्शंस थे मूवमेंट पे, इसके बावजूद 192 लोगों की डेथ हुई है। इसी अवधि के दौरान 744 लोगों की सड़क हादसों में इंजरीज हुई हैं। 2019 में 816 थे और पिछले वर्ष 2020 में 471 व्यक्ति घायल भी हुए हैं। अपना राज्य एक छोटा सा राज्य है और ये इतनी संख्या में रोड एक्सीडेंट्स, डेथ्स, इंजरीज वाकई एक बहुत बड़ी संख्या है। यहाँ लगभग 853 किलोमीटर के आसपास राष्ट्रीय राजमार्ग है, 1057 किलोमीटर राज्य राजमार्ग है और 461 किलोमीटर अन्य सड़कें हैं। त्रिपुरा में लगभग 5.56 लाख व्हीकल्स हैं और सरकार के रिकॉर्ड के अनुसार 3.97 लाख इसमें मोटरसाइकिल हैं, 65,000 लाइट मोटर व्हीकल है और 35,000 अन्य व्हीकल्स हैं। ये जो कैटेगरी है व्हीकल्स की, ये जो रोड एक्सीडेंट्स में मेन कंट्रीब्यूटर है। ये समय हमें महसूस करने का, सोचने का है कि सड़क दुर्घटनाओं में जो जाने जा रही हैं, जो लोग इंजर्ड हो रहे हैं, उनको कैसे कम किया जाए। पुलिस है, पीडब्ल्यूडी डिपार्टमेंट है, ट्रांसपोर्ट डिपार्टमेंट है, इनके द्वारा अगर कारगर कदम उठाए जाएं तो काफ़ी हद तक इन्हें कम किया जा सकता है या रोका जा सकता है। कानून को सही ढंग से लागू करना, कानून के उल्लंघन करने वालों के खिलाफ उचित कार्रवाई करना, उचित दंड देना इत्यादि बहुत से स्टेप्स हैं जो विभिन्न डिपार्टमेंट, जो भी स्टेक होल्डर्स हैं, वो अगर सही समय पर ले तो उससे काफ़ी हमें इसमें मदद मिलेगी। 31 जनवरी को प्रधानमंत्री जी ने अपने मन की बात के कार्यक्रम में सड़क सुरक्षा को एक सार्थक जन आंदोलन बनाने की आवश्यकता पर भी जोर दिया था। Thereby, we had committed to reduce the accident by half.
Unfortunately, 5 years down the line, nothing much has happened. The other issue that we must remind ourselves, this 1.5 lakh figure is roughly same as what is the mortality in the current COVID pandemic so far. Obviously, it indicates that the road accidents are as serious an issue as we are facing now in terms of COVID pandemic. In a sense, it is worse because COVID comes once in a generation time to all of us, whereas the road traffic accidents take place every year. The second question we must ask ourselves, once we recognize the seriousness of the issue, are we making enough efforts as a government? And also whether society is responding enough to this kind of serious situation. On this point, if we take individual opinions, all of us will agree, perhaps we are not taking enough efforts to attend to this kind of serious situation. Mr. Swadhikani rightly said, it is avoidable. That means if we make efforts, at least it can be reduced. We will go a step further to say that there are very simple steps which are required to be taken to reduce both the number of accidents as well as fatalities. If any of us is asked what simple steps one can take in individual lives, you can quickly count. Wear helmet, use seat belts, obey traffic rules, be aware about the signages, and so on. But when it comes to the governmental response, there also the steps are simple and actually inexpensive. In the last budget, I put something called Road Safety Mission, which was to be taken up during the course of the year. And also, the stated goal was that we want to make Tripura road accident free. Of course, it is difficult to achieve, it can't be free, but definitely it can be reduced. Now this idea was put in only because of the fact that we were serious about this issue and we thought we will prepare a good action plan and all of us collectively will take steps to ensure that we are able to address this problem in a very concerted manner. Now, if any of us feel that this is a job of only traffic department or transport department, we will be totally mistaken. In fact, most of the departments of the government is involved. If you individually ask yourself what you can do to contribute to this process, everybody will find some role. Be it education department, be it PW department, ICA department, even urban department, and many other departments. So what it requires is that each one of us should figure out
what can we do within the sphere of our activities to ensure that we contribute to this issue. We also took one step which was done through IC department, that we recognized Good Samaritan, but we called it Good Citizen Award. Call it Good Samaritan Award. People, just for simplicity. Idea was that anybody who helps a road accident victim, we are able to recognize them on a state good day. As a governmental response, some of the things which we can do and we must do is known to all of us. The first, of course, is awareness generation. This doesn't require much money. Whether we do it publicity through media, whether we use social media, whether we do it through whatever form, street corner drama, quizzes, as we have done today, and in whatever manner we can create awareness. ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। মঙ্গলবার হোমিওপ্যাথিক অফিসার নিয়ে প্রাজ্ঞাভবনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর জাতীয় আয়ুষ্মান ও এনএইচএম এর অধীনে থাকা হোমিওপ্যাথিক অফিসার নেম অফ ড্রাগ টেস্টিং ল্যাবরেটরিতে যারা আছেন সেই সমস্ত চিকিৎসকরা মঙ্গলবার প্রাজ্ঞাভবনে বিশেষ আলোচনা সভা অংশ নেয়। সেই আলোচনা সভায় অভিজ্ঞতাগুলি তুলে ধরা হবে, একই সঙ্গে আপডেট করা হবে নলেজ। কোভিডের সময় যে সমস্ত কর্মসূচি নেওয়া হয়েছিল তাও এদিনের আলোচনায় স্থান পায়। এই আলোচনা সভায় বহিরাজ্য থেকে 2 রিসোর্স পার্সন অংশ নেন। তারা তাদের অভিজ্ঞতাগুলি রাজ্যের হোমিওপ্যাথিক অফিসার নেম অফ ড্রাগ টেস্টিং ল্যাবরেটরি যারা আছেন তাদের সঙ্গে শেয়ার করেন। রোগ নিয়োগের জন্য যে সমস্ত পরিকল্পনা রয়েছে তা নিয়ে আলোচনা করা হয়। আগামী দিনে যে সমস্ত রোগে আক্রান্ত হচ্ছে মানুষ, তার প্রবণতাগুলি নিয়ে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। এদিনের আলোচনা সভায় সারা রাজ্য থেকে 115 জন চিকিৎসক অংশ নেন। ধারাবাহিক মেডিকেল এডুকেশনের মাধ্যমে চিকিৎসকদের আরও আপডেট রাখতে বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে। তাই প্রতি মাসে এই ধরনের আলোচনা সভা করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে জানান ত্রিপুরা আয়ুষ মিশনের ব্রাঞ্চ অফিসার ডক্টর সুনন্দ ভট্টাচার্য। বুধবার পর্যন্ত চলবে এই আলোচনা সভা। আমাদের কন্টিনিউড মেডিকেল এডুকেশন ভারত সরকারের আয়ুষ মন্ত্রণালয়ের অধীনে ত্রিপুরা আয়ুষ মিশন আজকে হোমিওপ্যাথিক মেডিকেল অফিসার রেগুলার এনএইচএম ন্যাম এবং ড্রাগ টেস্টিং ল্যাবরেটরিতে যারা আছেন সারা ত্রিপুরা সমস্ত প্রান্ত থেকে এখানে চিকিৎসকরা এসেছেন। আমাদের কন্টিনিউড মেডিকেল এডুকেশন, সেখানে নলেজ শেয়ার করা হবে, নলেজ আপডেট করা হবে এবং আমাদের বিভিন্ন প্রোগ্রামের মধ্যে দিয়ে ন্যাশনাল যে প্রোগ্রামগুলো, যেমন ধরুন কোভিডের সময় আমাদের যে কাজ ছিল, সমস্ত প্রোগ্রামগুলি এই নলেজগুলি আমরা এখানে আলোচনা করি। বাইরে থেকে 2 জন রিসোর্স পার্সন এসছেন ফ্রম কলকাতা। আমাদের রিসোর্স পার্সনরা ওনাদের যে নলেজ সেগুলো আমাদের ডাক্তারদেরকে দেবেন এবং ডাক্তাররা আপডেট করবেন। আমাদের ত্রিপুরারও নলেজ যারা রিসোর্স পার্সন আছে ওনারাও এখানে ওনাদের মূল্যবান বক্তব্যগুলি তুলে ধরবেন। তাছাড়া দৈনন্দিন কাজকর্মের মধ্যে দিয়ে যে ধরনের পেশেন্ট আমরা ডিল করি, যে ধরনের প্রিভেনশন প্রোগ্রাম, বিশেষত রোগ নিরাময়ের জন্য, রোগ আক্রমণ থেকে মানুষকে রক্ষা করার জন্য আমাদের সমস্ত গ্রাম থেকে শহর পর্যন্ত আমাদের ডাক্তারদের যে স্ট্র্যাটেজি, সেই স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা হবে। আগামী দিনকার যে সময় আমরা বারবার রোগে আক্রান্ত হচ্ছি, আমাদের কমিউনিটি লেভেলে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছি, কি আমাদের নন কমিউনিকেবল ডিজিজ, কি আমাদের কমিউনিকেবল ডিজিজ, এছাড়া আমাদের প্রথাগত কিছু চিকিৎসাবিদ্যা থাকে, যেই চিকিৎসাবিদ্যার মাধ্যমে অ্যালোপ্যাথিক চিকিৎসার সঙ্গে আয়ুর্বেদিক এবং হোমিওপ্যাথিক চিকিৎসা জনপ্রিয় হচ্ছে মানুষের মধ্যে। মানুষকে টোটাল রোগ নিরাময়ের জন্য, মানুষকে সুস্থ রাখার জন্য সমস্ত ধরনের
স্ট্র্যাটেজি নির্ধারণ হয় আমাদের এই কন্টিনিউড মেডিকেল এডুকেশন প্রোগ্রামে। সেখানে আমাদের ডাক্তারের সংখ্যা আজকে প্রায় 115 জনের মধ্যে। সেই 115 জনের মধ্যে সারা ত্রিপুরার মেডিকেল অফিসাররা আছেন আমাদের ডাইরেক্টরেট র্যাঙ্কের অফিসাররা, আমরা ন্যাশনাল আয়ুষ মিশন এবং ন্যাশনাল হেলথ মিশনের অফিসাররা এখানে উপস্থিত থাকবেন। তো আমরা চাইছি এই কন্টিনিউড মেডিকেল এডুকেশনের মাধ্যমে আমাদের চিকিৎসকদের নলেজকে আপডেট করতে এবং সমৃদ্ধ করতে। আমরা এই প্রোগ্রামটা এখন এইরকমভাবে নিচ্ছি যে আমরা প্রতি মাসেই একটা করে প্রোগ্রাম আমরা করতে পারি এবং আগামী দিনে এই ধরনের মহামারী রোখার জন্য আমাদের সমস্ত ডাক্তাররা যাতে প্রস্তুত থাকে তার জন্য আমরা সেই কন্টিনিউড মেডিকেল এডুকেশনের প্রোগ্রাম খুব সুন্দরভাবে আমরা পরিচালনা করছি সেই লক্ষ্য নিয়ে। আপনার নাম আর ডেজিগনেশন? আমার নাম ডক্টর সুনন্দ ভট্টাচার্য, বিও, ব্রাঞ্চ অফিসার, ত্রিপুরা আয়ুষ মিশন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। অনলাইনে ভর্তি নিয়ে তেলিয়ামুড়া সরকারি মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীদের বিক্ষোভ প্রদর্শন। তেলিয়ামুড়া সরকারি মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মঙ্গলবার দিনভর কলেজ চত্বরে বিক্ষোভ প্রদর্শন করল। ঘটনা বিবরণে জানা যায়, এবছর ছাত্রছাত্রীদের অনলাইনের মাধ্যমে কলেজ ভর্তি হয়। এতে বিপত্তি দেখা দেয়। ছাত্রছাত্রীদের বিভিন্ন বিদ্যালয়ে যেসব বিষয় নিয়ে পড়াশোনা করছিল সেগুলি অদলবদল হয়ে যায় কলেজে অনলাইন ভর্তির প্রক্রিয়ার পর থেকে। দীর্ঘ প্রায় 1 মাস ধরে কলেজের ছাত্রছাত্রীরা ব্যাপারটি কলেজের কর্তৃপক্ষের গোচরে নেন। এদিকে ছাত্রছাত্রীদের বিষয়ে সাবজেক্ট অদলবদল হওয়ার কারণে তারা পঠন পাঠন করতে গিয়ে ব্যাগ পেতে হচ্ছে। ধৈর্যের বাঁধ ভেঙে পড়ে কলেজের ছাত্রছাত্রীদের। মঙ্গলবার ছাত্রছাত্রীরা কলেজে এসে কলেজের প্রিন্সিপালকে রুমে তালা বন্ধ করে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে ছাত্রছাত্রীরা। অথচ কলেজ ছাত্রছাত্রীদের সামনেই ইন্টারনাল পরীক্ষা শুরু হবে। এদিকে তেলিয়ামুড়া নগর ইউনিটের জয়েন্ট সম্পাদক রাহুল পাল জানায়, ছাত্রছাত্রীদের পঠন পাঠনের বিষয়গুলি অদলবদল হওয়াতে ছাত্রছাত্রীরা অসুবিধায় পড়ে যায়। পরে এ ব্যাপারে কলেজ প্রিন্সিপাল ইনচার্জ মনোরঞ্জন দাসের কাছে জানতে চাইলে তিনি জানান, ছাত্রছাত্রীদের দাবি সনদ রাজ্য উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তার কাছে গুছরে নিয়ে যাবেন। গভর্নমেন্ট ডিগ্রি কলেজে এই বছর যে আমাদের বিএ পাশে এডমিশন করে নিয়েছে, এডমিশনের ক্ষেত্রে দেখা গেছে যে অনেক স্টুডেন্টরা নিজের মন মতো সাবজেক্ট নিতে পারছে না। যারা স্কুলের মধ্যে পলিটিক্যাল লিয়ে পড়ছে তারা কলেজে এডুকেশন লিয়ে পড়ানো লাগতেছে। স্যারে আমরা কইছি সাবজেক্ট চেঞ্জের ব্যাপারটা দেখার জন্য, স্যারে আমরা 1 মাস ধরে দেখতেছি ওই সাবজেক্ট চেঞ্জের ব্যাপারটা যে আমি সলভ করুন খালি ছাত্র স্টুডেন্ট কাউন্সিলের সদস্য কলেজ ইউনিটের সদস্যরা খালি ঘুরাইতেছে। তো আজকে আমরা স্টুডেন্টের কাছে আমাদের কাছে প্রতিদিন স্টুডেন্টরা আয়া কইতাছে যে স্টুডেন্টরা এই সমস্যা সমাধানের জন্য আমরা আজকে এই প্রোটেস্টটা করছি। আর আমরা যে সমস্যা অতি সত্ত্বর যদি সমাধান না করা হয় নেক্সটে আমরা আবার প্রোটেস্ট করবো, আর বড়ভাবে প্রোটেস্ট করার কর্মসূচি করবো। কথা কইছে প্রিন্সিপাল কি আশা আছে তোমরা? কইছে হচ্ছে তো এইবার অনলাইনে ভর্তি হয়েছে, সেই অনুসারে ছেলেমেয়েরা নিজেরাই চুজ করেছে সাবজেক্ট অনলাইনের মাধ্যমে, আর সেভাবে আমরা ডাটা পেয়েছি। আর এখন ছেলেদের যে দাবি, এটা তো ছেলেদের প্রয়োজনে দাবি করতেই পারে, ঠিক আছে। আর পাশাপাশি যেহেতু এবার ভর্তিটা অনলাইনে হয়েছে, সেইগুলির সঙ্গে মিলিয়ে গতবার যা ভর্তি হয়েছে তারা ইনটেক ক্যাপাসিটি বের করতে হবে। আমরা ডিএটির সঙ্গে কথা বলেছি, ওনারা বলেছেন গতবার এই ইনটেক ক্যাপাসিটি এবার ভর্তির রেশিওটা পাঠালে ওইখান থেকে যা বলবে সে অনুযায়ী আমি জানিয়ে দেবো। কবে মানে হবে এটা? হ্যাঁ, এটা আমাদের প্রসেস চলছে, ঠিক আছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। 7 দিনব্যাপী চলা এনএসএসের জাতীয় সেবা প্রকল্পের সমাপ্ত হলো আজ। বিলুনিয়া বিকে ইনস্টিটিউশনের 7 দিনব্যাপী চলা জাতীয় সেবা প্রকল্পের সমাপ্তি হলো এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে। গত 27শে জানুয়ারি থেকে শুরু হয় বিকে ইনস্টিটিউশনের এনএসএস এর শিবির, সাফাই অভিযান, স্বাস্থ্য সচেতনতামূলক আলোচনা সভা, স্বাস্থ্য শিবির সহ বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে হয় এই শিবির। 7 দিনব্যাপী চলা এই শিবিরের সমাপ্তি হলো আজ অর্থাৎ মঙ্গলবার। এই শিবিরের সমাপ্তির দিনে বিদ্যালয় ছাত্রছাত্রীদের নিয়ে হয় স্বাস্থ্য শিবির ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এই সমাপ্তি অনুষ্ঠান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন চেয়ারম্যান শুক্লাদেব সরকার, বিকে প্রধান শিক্ষক তপন বৈদ্য সহ অন্যান্যরা। বিকে ইনস্টিটিউশনের এনএসএস এর শিবিরে প্রোগ্রাম অফিসার 7 দিন ধরে চলা এনএসএস এর শিবির বিভিন্ন কর্মসূচির কথা তুলে ধরেন। আজকে আমাদের এনএসএস এর সমাপনী অনুষ্ঠান বিকে ইনস্টিটিউশন বিলুনিয়া এনএসএস প্রোগ্রাম গত 27 তারিখ শুরু হয়েছে জানুয়ারিতে। এর বিভিন্ন এনএসএস ভলান্টিয়াররা বিভিন্ন কর্মসূচির অঙ্গ হিসেবে বিদ্যালয়ে সাফাই অভিযান, রাস্তা সাফাই অভিযান, 1 নং তলা থেকে বিলুনিয়া পর্যন্ত রাস্তা সাফাই অভিযান, বিভিন্ন কর্মসূচি তারা হাতে নিয়েছিল, সমাপ্তি করেছে। আজকে এর অঙ্গ হিসেবে এখানে
বিলিনিয়া হসপিটালের যে মেডিকেল টিম এসে তাদেরকে ফ্রি হেলথ চেক আপ করে দিচ্ছে। হ্যাঁ, এটাই আমাদের এনএসএসের একটা বাড়তি পাওনা। আচ্ছা, আপনাদের আজকে কি সমাপ্তি অনুষ্ঠান? আমাদের আজকে সমাপ্তি অনুষ্ঠান, 7 দিনব্যাপী যে শিবির শুরু হয়েছিল, আজকে এটার সমাপ্তি। রিপোর্ট খবর ত্রিপুরা। এনএসএসের উদ্যোগে তৈবান্ধব দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। জাতীয় সেবা প্রকল্পকে সামনে রেখে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। তৈবান্দার আজ এনএসএসের উদ্যোগে মোহনপুর ব্লক এলাকায় তৈবান্দার দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবী পদ্মলোচন ত্রিপুরা। উপস্থিত ছিলেন মোহনপুর ব্লকের বিএসসি চেয়ারম্যান বাসুল্য নোয়াতিয়া ও সমাজসেবী নন্দহরি মোরা সিং সহ অন্যান্যরা। এদিন 29 জন স্বেচ্ছায় রক্তদান করেন। মাধ্যমিক পাস যারা যাদের বয়স বা 17 থেকে 18 বছর তারা অনলাইনে ক্লাস করতে পারছে, আমি মানি, কিন্তু যারা 6 থেকে 8 ক্লাস পড়ে তাদের যে মোবাইল ব্যবহারকে অতিরিক্ত যেভাবে শিক্ষকের দ্বারাতে যেগুলি এগুলিকে বন্ধ করার যে চেষ্টা, সেটা আমি শিক্ষকদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো এগিয়ে যাচ্ছেন প্রত্যেক বছরে, সেটা আমরা দেখেছি, সেটা আমরা দেখতে পেয়েছি। আমি আবার অনুরোধ করবো যে দয়গণের শিক্ষকদের কিছুদিন আগে আমি এই স্কুলে মিটিং এসেছিলাম। রিপোর্ট খবর ত্রিপুরা। শুকা মৌসুমের মাঝামাঝি সময় গ্রাম পাহাড়ে তীব্র পানীয় জলের সংকট দেখা দিয়েছে। ঘটনা তেলিয়ামুড়া মহকুমার মঙ্গিয়াগামী ব্লকের কাকড়িচড়া এডিসি ভিলেজে প্রত্যন্ত বিভিন্ন এলাকায়। তেলিয়ামুড়া শহর থেকে প্রায় 20 কিলোমিটার পাহাড়ি পথ বেরিয়ে কাকড়ি এডিসি ভিলেজের হাজারাবাড়ি এলাকা। ওই এলাকায় বর্তমানে প্রায় 40টি পরিবার বসবাস। ওই সকল এলাকার মানুষজনেরা অন্যান্য মৌলিক চাহিদাগুলির কথা তুলে না ধরলেও পানীয় জলের যে তীব্র সংকট রয়েছে তা তুলে ধরেন এলাকার উপজাতি মানুষজনেরা। ওই এলাকার বসবাসকারী উপজাতি অংশের মানুষেরা জানান, যুগ যুগ ধরে তীব্র পানীয় জলের সংকটের মধ্যে দিয়ে দিন গুজরাচ্ছেন। পূর্বপুরুষের শেখানো পথ অনুসারে কচিকাঁচা শিশু থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ সকলে এই মরশুমে পানীয় জলের নতুন উৎস খুঁজে পাহাড়ি পথে চষে বেড়ায়। হাজরাপাড়া এলাকায় বসবাসকারীরা জনজাতি অংশের মানুষেরা ছড়া জল কিংবা গর্তের জল খেয়ে তৃষ্ণা মেটাতে হচ্ছে। সে পানীয় জল খেয়ে জলবাহিত বিভিন্ন রোগের আক্রান্ত হতে হচ্ছে। আরো জানা যায়, 500 ফুট থেকে পাহাড়ের নিচে থেকে জল সংগ্রহ করতে হচ্ছে। তারা এও জানান, এর মাধ্যমে পানীয় জল দেওয়ার কথা থাকলেও সময় মতন পানীয় জল দেওয়া হয়নি বলে অভিযোগ করে তারা। ভোটের পর ভোট আসলেও ওই এলাকারগুলিতে পানীয় জলের সংকট দূরীকরণে তেমন কোনো ভূমিকা লক্ষ্য করা যায়নি। এখন দেখার বিষয়, ওই এলাকায় পানীয় জলের সংকট দূরীকরণ প্রশাসনের কি পদক্ষেপ গ্রহণ করেন। balwa boto ang sutu tumpun si ang samaya asu bosor kahanya ang foto abato to chung ain boya se 47 ka 39 বছর কাতো হ্যাঁ ang foto আইস পয়সা তো মাইয়া কো সব সময় কি এই জলে খেতে সব সময় chung বন্য মানু বন্য একে chung বুকতি নু না। তা আগে যে সরকার আসলো সেই সরকারও কোনো ব্যবস্থা করছে না। পূর্বে সিপিএম সরকারবো আরে মাইয়া তাও পিজিপি উমফনাকা মাইয়া সরকার সংসুলাই থাকা। তো সরকারের কাছে কি দাবি রাখতেছেন আপনারা? সরকারও দাবিল কিমানো সফাইও মাইয়া উঠামো ভালো জলের তুই কাহাম চুনুন হিয়ে সাপ্লাইও ওয়াদারিও ও আবো মাইয়া প্লাইফা মাইয়া ইনকে গাড়ি তুই রিফে মনো সময় রিফাই ও সময় রিফে ইয়া ইনকে বদি তুই গাড়ি ফাই ইয়া উমফুকে লঙ্গান সরান তুই চুং মানো কে বদি বিম বাচ্চা মানো কে আবুর জানা পিপি পাপা স্নুহা ওয়ালেকশো বলেকশো ত্রে হামিয়া তুই নুমবাই জিন বহু খা সাওয়ে জিনি মাকসিও মাকলো ইনকে বাকে উংমো ডাক্তার দাসাকলাই লইও ইনকে চুং আকে উমো বেদে চুং বানচিলাইনা ত্রে ইনকো সাপ্লাই তুই মাইয়া ইনকে চুং চিনি প্রাইম বানচি মাকে জলসি জল সারা চিন প্রাইম বাচিয়া কেবল চিন প্রাইম বাগ্রা তুমো চুং মাইয়া ইনকে চুং ব্রেকে বানচিনে ব্রেকে উপায় নাই চিন স্রাই খাই ছড়ার জল দই তোমরা খাওয়ান টাউন হয় তুই বো তুই নুইয়া কে মামা নুইয়া সরান তুই সে চিন প্রায় সুং বো ও জুইপি সুং সনচিয়া বো হাজরা টাউন জুন হাজরায়া জুইপি সুং সনচিয়া জুং সাপ্লাই তুই মামা নুইয়া
শুধু সরান্ত হয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ভয়াবহ অগ্নিকাণ্ড থেকে অল্পতেই রক্ষা পেল একটি পরিবার। ঘটনা জামজুরি এলাকায়। ভয়াবহ অগ্নিকাণ্ডে আবারও পুড়ে যায় একটি খ্যারের মোড়। ঘটনা মঙ্গলবার দুপুরে প্রায় 2:45 নাগাদ অমর দেবনাথের বাড়িতে জামজুরি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গাংফিরা এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, মঙ্গলবার দুপুরে 2:45 নাগাদ এলাকার কিছু লোকজন দেখতে পায় একটি খ্যারের মূলে আগুন জ্বলছে। এই দেখে এলাকাবাসী চিৎকার শুরু করে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় রাধাকিশোরপুর অগ্নি দপ্তরে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ছুটে আসে অগ্নি দপ্তরের একটি ইঞ্জিন। পরে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। খ্যারের মূলের 3 জমিনের খ্যার ছিল। উদয়পুর ফায়ার সার্ভিসে বৈষ্ণবেশ্বর রেল ব্রিজের অপোজিট সাইডে নন্দীবাড়ি এখানে কেরোসিনে আগুন লাগছে। কলপায় এসে আমরা ঘটনাস্থলে আইলাম, দেখলাম এখানে কেরোসিনের মধ্যে আগুন লাগছে। কয়টার সময়? এটা হলো 3টা, প্রায় 3টা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। উড়ন্ত পাখি মাটিতে পড়ে মৃত্যু। ঘটনা তেলিয়ামুড়া মহারানীপুর বাজারে। উড়ন্ত পাখি মাটিতে পড়ার সাথে সাথে মৃত্যু হচ্ছে, এমন ঘটনা মঙ্গলবার বিকেলে তেলিয়ামুড়া মহারানীপুর বাজারে। বিগত কয়েকদিন ধরে এমন ঘটনা ঘটতে থাকলেও তেলিয়ামুড়া স্থিত পানীয় সম্পদ বিকাশ দপ্তরের অধীনে প্রাণী চিকিৎসালয় অফিস কর্মীরা জানে না। মঙ্গলবার বিকালে মহারানীপুর বাজারে একটি পায়রা এবং টিয়া পাখি আকাশে উড়তে উড়তে হঠাৎ মাটিতে পড়ে 2টি পাখির মৃত্যু হয়। এই ঘটনা শুনে স্থানীয় তেলিয়ামুড়ার প্রাণী চিকিৎসালয়ে আসে ঘটনা জানার জন্য। ওই চিকিৎসালয়ে মহিলা পশু চিকিৎসক নাজমা খাতুনের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ত্রিপুরা রাজ্যে কোথাও ব্লাড ফ্লুর প্রভাব নেই, তবে মঙ্গলবারে 2টি পাখির মৃত্যু ঘটনা তিনি জানেন না, তবে তিনি খোঁজ নেবে। মারা যেতেছে এটা কিন্তু আমরা ত্রিপুরাতে রিপোর্ট আইছে না যে বার্ড ফ্লু বা অন্য কোনো রোগ যদি মারা যেতেছে, এটা আমরা অভয়নগর বা আর কে নগর লইয়া আমরা এটা পোস্টমর্টম করার পরে আমরা বুঝতে পারলাম বা আমরা ব্যাকটেরিয়াল বা ভাইরাল কিছু এক্সামিনেশন করার পরে বুঝতে পারলাম যে এটা কোন রোগে মারা যেতেছে। বা আমরা টেন্টেটিভলি করতে পারতাম না কোনো রোগ, বা এখন শীতের সিজন, শীতেও মারা যেতে পারে। কিন্তু এটা তো উড়ন্তর মধ্যে মারা যাচ্ছে। উড়ন্ত অবস্থায় মানুষের যে বক্তব্য এলাকাবাসীদের, উড়ন্ত অবস্থায় পাখিটি আসলো এবং নিচে পড়ে মারা গেল। তো এটা এখন আমরা ব্যাকটেরিয়াল বা ভাইরাল কালচার আমরা যখন পোস্টমর্টম করার পরে যদি লই আমরা এক্সামিনেশন করার পরে আমরা মানে প্রপার ডায়াগনোসিস দিতে পারি এটা কোন রোগে মারা গেছে। এখন ওই পাখিটা কি আনা হবে? আমাদের যে বক্তব্য, মহানীপুরে একটা ঘটনা হয়েছে, 2টা পাখি, একটা কবুতর একটা টিয়া পাখি। আচ্ছা, আপনারা এটা পাখিটা লই আইন, আমরা পোস্টমর্টম করে আমরা দেখে। এটা কি আমাদের কাজ আনা না, এটা আপনাদের? আমরা এটা তো আপনারা ইনফরমেশন দিলে আমরা রিপ্রেজেন্টেটিভ কেউ গিয়া লইয়া আমরা এটা কাজটা শুরু করে দিই। অন্যদিকে সাংবাদিকদের কাছ থেকে ঘটনা শুনে অফিস কর্মীদের মধ্যে শুরু হয়ে যায় দৌড়ঝাঁপ। এ নিয়ে মহারানীপুর এলাকায় এক যুবক জানায়, পাখি 2টি উড়ন্ত অবস্থায় মাটিতে পড়ে মৃত্যু হয়। হঠাৎ করে নিচে পড়ে আসা, 2টা আইলাম, 2টা একটা লাঠিটা দেখলাম যে এখন মানে জীবিত নাই। জীবিত থাকলে তো একটু জল টল দেওয়া যায়। তো কালকে আমি খবরও দেখছি যে আগরতলা জয়নগর নাকি 2টা পাখি, 2টা শালিক এভাবেই মারা গেছে। এই যে তো শালিক না, একটা টিয়া পাখি আর একটা কবুতর। দেখে হঠাৎ করে আমি কিছু লোকজন ডাকাইছি, ডাকায় তারপরে দেখাইলাম ঘটনাটা, তারও দেখে গেছে। তারপরে সাংবাদিককে জানানো হয়েছে। তারপরে এখন বুঝতেছি যে এটা কি কোনো রোগের কারণে মারা গেছে নাকি অন্য কোনো কারণে মারা গেছে, এটা তো আর আমি এমনি ঠিক কইতে পারতাম না। এটা ঠিক এমনি পানি দপ্তর থেকে যদি তদন্ত করে তাহলে বোঝা যাইব। এই কারণে এটা তো দেখা যাচ্ছে অনেক কান দিয়ে যেতেছে, দরজা কাঞ্চনপুর, আমপাশা, অনেক দিকেই এইসবভাবে পাখি মরতেছে। এটি কী কারণে মরতেছে তারা যদি তদন্ত করে তাহলে বোঝা যাইব আর কি। এমনি তো আর আমার কিছু জানা নাই, এমনি মারা গেছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।